মনে হয় এতবার বলার পরেও কর্ণপাত করছেন না। তা আমি বর্তমান সরকারের উদ্দেশ্যে এবং বর্তমান সরকারের অনেক উপদেষ্টার উদ্দেশ্যে এবং সর্বোপরি বাংলাদেশের সকল জনগণকে, দেশপ্রেমিক জনগণকে সচেতন করতে আজকের এই ভিডিওটা শুরু করছি। পাকিস্তান যখন, কানাডা এবং অনেক পশ্চিমা দেশ যখন ভারতীয় জঙ্গি গোয়েন্দা সংস্থা রকে লাথি মেরে বের করে দিয়েছে, তখন বাংলাদেশ কেন বারবার এরকম ভারতীয় জঙ্গি সংস্থা রয়ের বিশেষ ব্যক্তি বা প্রধানের নাম এবং ছবি সহকারে দেখানোর পরেও, বলার পরেও কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না এই সরকারের 8 মাস? এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে বসেই, বাংলাদেশের মাটিতে বসে খেয়েই, বাংলাদেশের মির্জাফরদের সহায়তায় তারা ক্রমাগত বাংলাদেশের জনগণ এবং বর্তমান প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং সামনে যা আরো ভয়ঙ্কর হতে পারে যদি এখনই এই মুহূর্তে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ না নেন। তাহলে শুরু করা যাক যে বাতির নিচে কোথায় অন্ধকার। কালবেলা পত্রিকা, বাংলাদেশে প্রচারিত কালবেলা পত্রিকার সম্পাদক কে, প্রকাশক কে? কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, তা আপনারা হয়তোবা সবাই জানেন যারা কালবেলা পড়েন বা কালবেলা সম্পর্কে জানেন। কিন্তু প্রকাশক কে? মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। আমি এই মিয়া নুরউদ্দিন আহমেদ অপু সম্পর্কে একটু পরে আসছি, তার আগে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা সম্পর্কে কিছু আমরা জেনে নিই। এই সেই সন্তোষ শর্মা, কালবেলা সম্পাদক, যিনি সরাসরি ভারতের জঙ্গি গোয়েন্দা সংস্থা রয়ের সদস্য, এবং তার একমাত্র কাজই হচ্ছে কালবেলায় বাংলাদেশের সংখ্যালঘু সংক্রান্ত সকল মিথ্যা প্রচারণা করা, যা আমার কথা নয়, আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে কালবেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অপপ্রচারকারী, মিথ্যা সংবাদ প্রচারকারী পত্রিকা, এবং সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোদির সাথে গদগদ হয়ে সে যেই তার ছবি, এবং তার পরবর্তীতে সেই সংস্থাটির পুরোটা আমি পড়ে শোনাবো না, শুধু একটা লাইন পড়ে শোনাচ্ছি। পুরোটাই তাকে বলা হয়েছে যে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা হচ্ছে রয়ের সদস্য। The editor of the newspaper, Mr. Santosh Sharma, was the main mastermind behind the fake news to spread religious hatred in the country. মানে এই সন্তোষ শর্মা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে মিথ্যা আক্রমণের এবং তাদের উপর নির্যাতনের যে মিথ্যা অপপ্রচার করেছে, তার মাস্টারমাইন্ড হচ্ছে এই সন্তোষ শর্মা, এবং সে একজন রয়ের সদস্য। এবং আমি আমার আগের বেশ কয়েকটা লাইভে রয়ের ঢাকার প্রধান যে, তার সম্পর্কে আমি বলেছি। আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা এই কি বলে এটাকে, থাম্বনেইলটা দেখেছেন আপনারা, যে এই রাজেশ অগ্নিহোত্রী হচ্ছে ঢাকার রয়ের প্রধান, এবং তার সাথে আয়নাঘরের অন্যতম খুনিদের মাঝখানে একজন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর, যে যাদেরকে আয়নাঘরের খুনিদেরকে, যাদেরকে পালাতে দেওয়া হয়েছে, যাদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের মাঝখানে এই লেফটেন্যান্ট জেনারেল আকবরও একজন, এবং সে বর্তমানে আগরতলায় আছে। এই লেফটেন্যান্ট জেনারেল আকবর আগরতলা থেকে ঘন ঘন কলকাতায় আসা যাওয়া করে,
এবং কলকাতায় সে দেখা করে আওয়ামী নেতাদের সাথে। প্রতিনিয়ত সেখানে বসে শেখ সেলিম, শেখ হালাল এবং সেই প্রাক্তন কি বলে স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এদের সাথে বাংলাদেশে কি করে একটা জঙ্গি কর্মকাণ্ড শুরু করা যায় সেটা নিয়ে প্রতিনিয়ত তারা মিটিং করে চলেছে এবং বাংলাদেশের আওয়ামী মাঠ পর্যায়ের কর্মীদের সাথে এবং নেতাদের সাথে তারা সেটার প্রস্তুতি নিয়ে চলেছে এবং তার সকল সমন্বয়ের কাজ ঢাকায় বসে করছে হচ্ছে এই সন্তোষ শর্মা, কালবেলার এডিটর, এবং ঢাকার যেই জঙ্গি রয় প্রধান রাজেশ অগ্নিহোত্রী। আমি এতবার বলার পরেও আমার মাথায় আসে না কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা বা আইন প্রয়োগকারী সংস্থা কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না, কেন পররাষ্ট্র মন্ত্রণালয় এই রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে না। এই রাজেশ অগ্নিহোত্রীকে 2000 আপনারা নিজেরাই দেখুন, এই রাজেশ অগ্নিহোত্রীকে 2016 সালে তাদেরকে পাকিস্তান থেকে বের করে দেওয়া হয়। সে পাকিস্তানে একই গোয়েন্দাগিরি কার্যে ব্যস্ত ছিল, কিন্তু তাদেরকে পরবর্তীতে পাকিস্তান তাদেরকে বহিষ্কৃত করে দেয়। তার মানে কি পাকিস্তান থেকে এবং পরবর্তীতে কানাডা সরকার আপনারা দেখছেন 14 অক্টোবর 2024 কানাডার ফরেন মিনিস্টার জোলি শেখ ভারতীয় অনেক কর্মকর্তাকে, দূতাবাসের কর্মকর্তাকে একই অভিযোগে বের করে দেয় যে তারা গোয়েন্দাগিরি করছিল এবং সকল জঙ্গি তৎপরতায় তারা জড়িয়ে গিয়েছিল। সে ক্যানাডিয়ান নাগরিক পর্যন্ত হত্যা করেছে এরা। পরবর্তীতে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাদেরকে কানাডা থেকে বহিষ্কার করা হয়। তাই আমার কথা হচ্ছে, সারা পৃথিবীতে যেখানে অপকর্মের কারণে জঙ্গি তৎপরতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার সকল সদস্যকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, তাহলে কি এই বাংলাদেশ সেই সকল জঙ্গিদের জন্য, ভারতের রয়ের জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য হয়ে গেল? এই 1500 বা 2000 রক্তের ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সরকার এলো, 8 মাস পেরিয়ে গেল, তারপরও সরকার কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না এবং রাজেশ অগ্নিহোত্রীকে এবং সন্তোষ শর্মাকে বাংলাদেশ থেকে বিদায় করছে না? সন্তোষ শর্মা বাংলাদেশে বসে বসে সকল মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছি যে এই কালবেলার প্রকাশককে বা মালিককে, এই কালবেলার প্রকাশক বা মালিক আর কেউ না, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, যে তারেক রহমানের প্রাক্তন এপিএস, যাকে মানি লন্ডারিং এর কেসে যাকে জেলে পাঠানো হয়েছিল, সেই তারেক রহমানের এপিএস হচ্ছে কালবেলার মালিক, প্রকাশক। তাহলে কি আমরা বলতে পারি যে এটার মালিক তারেক রহমান নয়? যদি আপনারা কেউ বলতে চান যে এটার মালিক তারেক রহমান নয়, তাহলে আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা কি করে দেখবেন? যখন তারেক রহমানের এপিএস প্রাক্তন, যেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় না, তারা একই চার্জে যাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল, যে মানলাম স্বৈরাচারী শেখ হাসিনার আমলে, কিন্তু এই অপু তো তারেক রহমানের এপিএস ছিল, তাহলে এই তারেক রহমানের এপিএস কালবেলার মালিক হয় যদি, তাহলে কেন একটা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংস্থার একটা সদস্যকে, সন্তোষ শর্মাকে, এসে তার সম্পাদক হিসাবে বসানো হবে, যেখানে আন্তর্জাতিক সংস্থা বলছে যে এই সন্তোষ শর্মা প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে মিথ্যা হামলার খবর প্রচার করে যাচ্ছে এবং যেটার তথ্য তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে। সুতরাং আমার মাথায় আসছে না এখনো কি করে, কোন উদ্দেশ্যে তারেক রহমানের অপু ভারতের
গোয়েন্দা সংস্থা রকে কালবেলা সম্পাদক করে রেখেছে। আমি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন থেকে জানি বেশ কয়েক দফা মিটিং হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। এই সন্তোষ শর্মার সাথে প্রায়ই রাজেশ অগ্নিহোত্রী গোপনে মিটিংয়ে বসে এবং প্রত্যেকটা মিটিং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার তথা প্রফেসর ইউনূস বিরোধী। ওইদিকে ভারতে বসে ভারতের সকল মিডিয়া প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যেটা এই সরকার এতদিন চুপ করেছিল, ইদানিং বলা শুরু করেছে। যখন ভারতে মুসলমানদের উপরে, সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, তখন অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে, যারা দেরিতে হলেও এতদিনে মুখ খুলতে শুরু করেছে। ভারতকে বলছে সংখ্যালঘুদের, মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের যে অবৈধ হিন্দু সুবিধা আইন, ওয়াকফের আইনের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে মুসলমানদের সকল সহায় সম্পত্তি তারা কেড়ে নিচ্ছে, সেই সকলের ব্যাপারে বর্তমান সরকারের প্রতিনিধি মুখ খুলতে শুরু করেছে, যার আমি প্রশংসা করি। কিন্তু আমাকে বর্তমান সরকারের কেউ কি এর জবাব দিতে পারবেন? এতবার এই রাজেশ অগ্নিহোত্রীর ছবি এবং নাম দেখানোর পরেও কেন রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হচ্ছে না, যেখানে সারা পৃথিবীতে রাজেশ অগ্নিহোত্রীকে বা ভারতীয় দূতাবাসের গোয়েন্দাদেরকে বের করে দেওয়া হয়েছে, তার নজির আছে। এবং এই রাজেশ অগ্নিহোত্রীকে পাকিস্তান থেকে 2016 সালে বের করে দিয়েছে একই অপকর্মের জন্য, জঙ্গি তৎপরতা, জঙ্গি কর্মকাণ্ডের জন্য। বাংলাদেশ একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান সরকার একটা সুতার উপরে ঝুলছে। কেন বারবার আমি আমার লাইভের মাধ্যমে 5ই আগস্টের পরে এই রাজেশ অগ্নিহোত্রীকে নিয়ে কম করে হলো 5 থেকে 7টা লাইভে আমি তার স্পষ্ট করে উল্লেখ করেছি, তার ছবি দেখিয়েছি, তার অপকর্মের কথা বলেছি, কোথায় কোথায় মিটিং করে সেটা পর্যন্ত বলেছি। আমি এখনো বললাম, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার সাথে, কালবেলার সম্পাদক সে একজন রয়ের সদস্য এবং সেই এডিটরের সাথে, সন্তোষ শর্মার সাথে এই রাজেশ অগ্নিহোত্রীর প্রতিনিয়ত প্রায় মিটিং হয়, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রমূলক মিটিং হয় এবং ভারতের সাথে, রয়ের সাথে কোঅর্ডিনেট করে তারা সেটাকে বাংলাদেশে অতি দ্রুত সেটাকে কার্যক্রম করতে যাচ্ছে। এবং বেশি দূরে যাবার নয়, এই যে দেহ ব্যবসায়ী মেঘনাকে নিয়ে যেই অপকর্মটা হয়ে গেল, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ করার জন্য এবং বৈদেশিক মুদ্রা বাংলাদেশের যেন হ্রাস পায় পাঠানো, সেই অপকর্মে ভারতের রয়ের নির্দেশে এই বাংলাদেশের রেখে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের যে পুরো অবকাঠামোটা রয়ে গেছে, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস এখনো সরাতে ব্যর্থ হয়েছে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন সদস্য মিলে রয়ের সাথে এই মেঘনাকে নিয়ে এই ফাঁদটা ফেতেছে, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ করার জন্য, যেন বাংলাদেশের শ্রমিকদেরকে, বৈধ শ্রমিকদেরকে ক্ষতি করা যায় এবং বাংলাদেশের ক্ষতি করা যায়। সুতরাং কেন এখনো এই রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করা হচ্ছে না? কেন তারেক রহমানের এপিএস এর অপুর পত্রিকায় বাংলাদেশে কি আর কোনো যোগ্য এডিটর ছিল না যে ভারতের রয়ের একজন সদস্যকে বসাতে হবে এডিটর হিসেবে? তার জবাব বিএনপিকে দিতে হবে। তার জবাব সবসময় যে নির্বাচন করতে করতে দিনরাত পাগল মাতাল বেহুশ মির্জা ফখরুল, আব্দুল আল মিন্টু, আমির খসরু এবং সালাউদ্দিন, ভারত থেকে ব্রেইন ওয়াশ করা সালাউদ্দিন, তাদেরকে জবাব দিতে হবে কেন একটা ভারতীয় রয়ের এক গোয়েন্দাকে সম্পাদক হিসেবে কালবেলায় বসাতে হবে। তাদের বিএনপির উদ্দেশ্য কি? বিএনপি কি তাহলে ভারতের পক্ষ হয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে মিথ্যা আক্রমণের খবর প্রকাশ করছে কালবেলার মাধ্যমে, এবং তার মাধ্যমে কি প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটাতে চাচ্ছে? এর জবাব তাদেরকেই দিতে হবে এবং বাংলাদেশের জনগণকে সেই জবাব আদায় করতে হবে। এখন আমি আসতে চাই, এই যে ইদানিং মিটিং হয়ে গেল পাকিস্তানের সাথে, পাকিস্তান ফরেন মিনিস্ট্রি লেভেলে
বা ফরেন সেক্রেটারি লেভেলে বাংলাদেশের ফরেন সেক্রেটারির সাথে যে মিটিং হলো, সেখানে কি কি একটা গোপনীয় আলোচনা, কি ব্যবসা বাণিজ্য আলোচনা হয়েছে, আমি তা নিয়ে কথা বলতে চাই না। ছোট করে বলতে চাই, আমার পোস্টে আমি স্পষ্ট করে দিয়েছি এবং বেশ কিছু সৎ মিডিয়া সেটা সুন্দর করে প্রকাশিত করেছেন, আমার কথাটা, বিশ্লেষণটা, আমার কথাটাকে আরো সুন্দর করে প্রকাশিত করেছেন। আমি তাদেরকে জানাই ধন্যবাদ, কারণ এটা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার দায়িত্ব। যেহেতু বাংলাদেশের মিডিয়াগুলা গত 16 বছর ভারতকে সেজদা করতে করতে, ভারতের পশ্চাৎ দেশ লেহন করতে করতে এবং আওয়ামী লীগের পশ্চাৎ দেশ লেহন করতে করতে বাংলাদেশের মিডিয়াগুলার চরিত্র এত খারাপ হয়েছে যে এরা কখনো সত্যকে তুলে ধরতে চায় না, ভারতের বিরুদ্ধে স্পষ্ট কথা বলতে চায় না, এবং আমার মতো ব্যক্তিদের যারা সবার আগে মিডিয়া যুদ্ধ শুরু করেছিল হাসিনার বিরুদ্ধে, তাদের কোনো কথা তুলে ধরতে চায় না। কারণ পুরনো প্রচলিত একটা কথা আছে যে ডাইনোসরের নাকি কি বলে, সরি, সাপের নাকি এক সময় পা ছিল, কিন্তু ডাইনোসরের ভয়ে সাপ নাকি হামাগুড়ি দিয়ে চলতে চলতে এক সময় সাপের সেই পাই বিলুপ্ত হয়ে যায়। তাই একইভাবে গত 16 বছর বাংলাদেশের এই তথাকথিত সাংবাদিকরা ভয়ে কোন সত্য প্রকাশ না করে স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পশ্চাৎ দেশ লেহন করতে করতে এদের সাংবাদিক থেকে এরা সাংঘাতিক হয়ে গেছে, এরা সত্য প্রকাশ করা, সাংবাদিকতা ভুলে গেছে। তাই এইসব কথা এরা প্রচার করা প্রয়োজন মনে করে না। অথচ বাংলাদেশের ধ্বংসের সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলো হচ্ছে বাংলাদেশের ভিতরে বসে এই কাজগুলো করছে। এবং এই যে পাকিস্তানের সাথে মিটিং হয়ে গেল কি বলে পররাষ্ট্র সচিব পর্যায়ে, সেখানে আমাদের পররাষ্ট্র সচিব 54 বছর পরে নির্লজ্জের মতো আবারও ক্ষমা চাওয়ার কথা বলেছে, আবারও 1970 সালের টাকা পয়সা ফকিরের মতো চেয়ে বসেছে, যেখানে চাওয়ার এত বিশাল বিশাল বড় বড় বিষয় রয়ে গেছে, যেখানে ভারত ক্রমাগত আমাদের বিরুদ্ধে রীতিমতো স্নায়ু যুদ্ধ চলছে, যে কোনো সময় পারলে ওরা সরাসরি গায়ে ওরা যুদ্ধ শুরু করে দেয়, যদিও সেই সাহস বা ক্ষমতা তাদের নাই। তারপরও সেই সময় পাকিস্তানের সাথে, চীনের সাথে গভীর বন্ধুত্ব এবং কি বলে কৌশলগত বন্ধুত্ব, ব্যবসায়িক বন্ধুত্ব, সকল প্রকার বন্ধুত্ব গভীরভাবে করা উচিত। সেখানে নির্লজ্জের মতো, বেহায়ের মতো এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেন পাকিস্তানের কাছে, আমাদের দেশে মেহমান এসেছে, তাদের সাথে 54 বছর পরে কেন তাদের কাছে ক্ষমা চাইতে বলছে, যেখানে পাকিস্তান ইতিপূর্বে আরো 2বার ক্ষমা চেয়েছে, অফিসিয়ালি 2বার ক্ষমা চেয়েছে, এবং কেন ফকির বাচ্চার মতো টাকা পয়সা চাইতে যাচ্ছে 1970 সালের। কই, ভারত যে 71-এর স্বাধীনতার পরে বাংলাদেশে $1 ট্রিলিয়ন সমস্ত অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, স্বর্ণ, এমনকি বাথরুমের লোটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, কই এই জসিমরা তো সেই সকল জিনিস ভারতের কাছে চাওয়ার মতো হ্যাডম নাই। তখন শির দ্বারা এদের কোথায় থাকে? এই জসিমরা নয়াদিল্লিতে দূতাবাসে চাকরি করেছে, ওইখানে কি জসিমদের ব্রেইনওয়াশ হয়ে গেছে নাকি? কারণ আমি জানি ভারতে সশস্ত্র বাহিনীর এবং সিভিল প্রশাসনের যারাই ভারতে চাকরি করে তাদের ব্রেইন ওয়াশ করে দেওয়া হয়, তাদেরকে টোপ দেওয়া হয়। ভারত তাদেরকে টোপ দেয়, যে 2 ভাবে টোপ দেয়। একটা হচ্ছে হানি